হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কেউ একজন আমাকে প্রতিনিয়ত এই ড্রামার জন্য বলে থাকেন, কিন্তু কোনো না কোনো কারণে ড্রামাটি এক্সপ্লেন করা হচ্ছিল না, কারণ আমি অনেক বিজি। আসলে বিজি থাকার অনেকগুলো কারণ, যেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা, এইসব বাদ দেন, আপনাদের পছন্দের ড্রামা আমি নিয়ে চলে এলাম। আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কারণ শুধুমাত্র আপনার জন্য এই ড্রামাটা আমি এক্সপ্লেন করছি। অবশ্যই তো আমাকে জানাতে হবে কেমন হয়েছে ড্রামাটি। ড্রামার শুরুতেই আমরা চিন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা পুলিশের ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কিন্তু ঘটনা এমন যে সে ভালোভাবে কথাই বলতে পারে না, যার কারণে তাকে এবারও রিজেক্ট করে দেওয়া হয়। তারপর সে বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। তখন তার দাদি তাকে বলে, তুই এক কাজ কর, তুই ব্যাংকক চলে যা, এটা তোর জন্য অনেক ভালো হবে, কারণ ব্যাংককে তোর আঙ্কেল রেন থাকে, যে কিনা তোকে হেল্প করবে, আর যেহেতু সে একজন ডিটেকটিভ, তার সাথে থেকে তোর অনেক ভালো লাগবে। তাই সে মনে করে যে ওই জায়গায় যাওয়াই তার জন্য বেস্ট। এদিকে আমাদের রেনকে দেখানো হয়, যে কিনা ড্রাঙ্ক হয়ে গান গাচ্ছিল আর তার বন্ধুদের সাথে এনজয় করছিল। তখন তার কাছে একটি কল আসে। এখানে সে জানতে পারে একটি দাদির নাতি নিখোঁজ হয়েছে। অন্যদিকে আমরা হুয়াং নামের একটি পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা একটি জুয়েলারি শপের উপর নজর রাখছিল। তবে সে জুয়েলারি শপে ঢোকার পর দেখতে পায় সম্পত নামের একটি লোক মরে পড়ে আছে। তখনই এখানে অন্য একজন পুলিশ অফিসারের এন্ট্রি হয়, যার নাম ছিল কন্তাই। কন্তাই আর হুয়াং একই র্যাঙ্কের হওয়ায় তাদের মধ্যে একদমই বনিবনা ছিল না। এটা বলতে পারেন যে তারা একজন আরেকজনকে দুই চোখে দেখতে পারতো না, এতটাই শত্রুতা তাদের মধ্যে ছিল। কন্তাই বলে, এই কেসটি আমি দেখব, কিন্তু হুয়াং বলে, মামলাটি আমি দেখব, তুই এই মামলা নিয়ে বাড়াবাড়ি করবি না। তারা এখানে থাকা কিছু জিনিসপত্র নিয়ে ফরেন্সিক এক্সপার্টের কাছে দেয়। রিপোর্ট যখন চলে আসে, রিপোর্ট নিয়ে তো তাদের মধ্যে একদম তুমুল ঝগড়া শুধু নর্মাল ঝগড়া হলে হতো। এখানে কন্তাই এই রিপোর্টটি নিয়ে নেয়, কিন্তু রিপোর্টটি পড়ার আগে পুরো পুলিশ অফিসে একদম দাঙ্গা তৈরি হয়ে যায়। থানার ভিতর এমন অবস্থা যে তাদের চিফ এসে তাদেরকে একটি মিটিংয়ে ডাকে। চিফ তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে এখানে হুয়াং খুব তাড়াতাড়ি সব কিছু বলে ফেলে, কিন্তু কংতাই কিছুই বলতে পারে না, কারণ এই মামলাটি নিয়ে সে কোনো তদন্তই করেনি। অফিসার তখন তাদেরকে জানায় যে আগে এই মামলাটি শেষ করতে পারবে তাকে প্রমোশন দেওয়া হবে। এই কথা শোনার পর তাদের মধ্যে কম্পিটিশন অনেক বেশি বেড়ে যায়। এদিকে আমাদের চিনকে দেখানো হয়, যাকে নেওয়ার জন্য তার মামা রেন চলে এসেছিল। তার মামা বলে, কলেজ যেহেতু শেষ, এই সময়টাকে এনজয় করতে হবে, তাও আবার ভালোভাবে। এইভাবে সময় কাটালে হবে না। তাকে তার মামা একটি বারে নিয়ে যায়। নর্মাল ড্রিঙ্ক দেওয়ার বদলে তাকে ড্রাগওয়ালা একটি ড্রিঙ্ক দেওয়া হয়, যার কারণে তার নেশা হয়ে যায়। সে নেশার গুড়ে ঘুমিয়ে থাকে। সকালবেলায় যখন তার ঘুম ভাঙে, তখন সে বমি করার জন্য ওয়াশরুমে চলে যায়। তখন সে তার মামাকে দেখতে পায়, যে কিনা একটি ফুটো দিয়ে কিছু দেখছিল। তার মামাকে সরিয়ে সে যখন দেখতে যাবে, ওই পাশ থেকে তার উপর পানি ছুড়ে দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই এটা জিয়াং বাড়িওয়ালা। সে এসে বলে যে, কি হয়েছে, ওয়াশরুমের দিকে কেন তাকিয়েছিলে? আমি গোসল করছিলাম। তখন সে বলে যে আমার ছোটো ভাই বুঝতে পারেনি। তখন আমরা দেখতে পাই যে সে তাকে ছোটো ভাই কেন বলল। রেনচিনকে ছোটো ভাই বলার কারণ সে তার বয়স লুকাতে চাচ্ছিল। চিন রেনকে বলে, মামা আমাকে কিছু মামলার কাজ দেখাও, আমার মামলা ভালো লাগে। তখন সে এক কাজ করে, যে লেডিটির ডগ হারিয়েছিল ওই সেম টু সেম একটি ডগ বানিয়ে নিয়ে যায় ওই লেডির কাছে। লেডিটি তার কুকুর দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে করে এটা তারই কুকুর। সে রেখে দেয়, আর সাথে দাদির কাছ থেকে সে কিছু টাকাও নিয়ে নেয়। তারপর সে একটি চেন কেনার জন্য যায়। গোল্ড চেন কেনার পর তাকে জিজ্ঞাসা করা হয়, মামা তুমি এই চেনটি কেন কিনলে? তখন রেন তাকে উত্তর দেয়, চেনটিও আমার মামলার একটি বিষয়। তখন চেন বুঝতে পারে যে তার মামা আসলে কোনো ডিটেকটিভ নয়। তাই সে সিদ্ধান্ত নেয় সে চায়না চলে যাবে। সে গিয়ে তার পুরো জিনিসপত্র গুছিয়ে ফেলে যাতে সে যেতে পারে। তখন রেন বলে, তোকে এখান থেকে যেতে হবে না, আমি সব সত্য কথা তোকে খুলে বলছি। আসলে আমি কংতাইয়ের সাথে কাজ করি, আর কিছুই না। তুই আমার সাথে 20 দিন থাক, তারপর তুই চলে যাস। এদিকে আমরা হুয়াংকে দেখতে পাই, যে কিনা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুনির সন্ধান পেয়েছে। তাই সে মহা খুশি ছিল, কারণ সে এখন খুনিকে ধরতে পারবে। এদিকে রেন তার ফেসিয়াল করাচ্ছিল, কারণ জিয়াংয়ের বার্থডে ছিল কিছুদিন পর। এখানে আমরা বুঝতে পারি সে তার বাড়িওয়ালা জিয়াংকে পছন্দ করত।
চীন তার মামা রেনকে বোঝাচ্ছিল যে ফেসিয়াল করে কেউ কখনো সুন্দর হতে পারে না, বয়স কমাতে পারে না। তখন রেন বলে, আমার বয়স এমনিতেই কম, তোকে বলতে হবে না আমার বয়স কত। তখন তারা তাদের বয়স নিয়ে মারামারি রাখছিল। আর জিয়াংকে সে প্রপোজ করলে জিয়াং তার প্রপোজ অ্যাকসেপ্ট করবে কিনা এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে বাজি হয়। তখন মামা তাকে বলে, আচ্ছা এক কাজ কর, কিছু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়, খেতে খেতে আলাপ করব। তারপর তার কাছে ফোন আসে। তাকে বলা হয় যে তোমাকে একটি মামলার জন্য হুয়াং ধরতে এসেছে, তুমি নাকি একটি খুন করেছ। সে তো খুনের কথা শুনে অবাক হয়ে যায়। চারদিকে তাকিয়ে দেখতে পায় সত্যিকারই তাকে পুলিশ ধরতে এসেছে। এখন সে কি করবে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে পুলিশকে সে তো ফাঁকি দিয়ে দেয়, কিন্তু সে ভালোভাবে পুলিশকে ফাঁকি দিতেও পারছিল না। হুয়াং যখন সামনে থেকে আসে তখন তাকে চীন বাঁচিয়ে নিয়ে যায়। আর হুয়াং নিচে পড়ার কারণে তার নাক ফেটে যায়। আর তাকে পুলিশরা নিয়ে যায় অন্যদিকে। এদিকে অন্য যারা পুলিশ ছিল তারা তাকে ধরার চেষ্টা করলেও তাদেরকে ধরতে পারে না। চিং রেনকে জিজ্ঞাসা করে, মামা তুমি কাকে খুন করেছো? তখন মামা তাকে জানায়, আমি কাকে খুন করেছি আমি নিজেও জানি না, তোকে কিভাবে বলবো। এদিকে পুলিশ স্টেশনে একটি মিটিং বসে। মিটিংয়ে কংতাইকে সবাই দোষারোপ করছিল, কারণ সে কংতাইয়ের হয়ে কাজ করত। তখন কংতাই বলছিল হুয়াং মিথ্যা কথা বলছে, তার বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে? তখন সে দেখায় সম্পাদের ঘরে লাস্ট গিয়েছিল রেন। আর রেন যেহেতু তার সাথে লাস্ট দেখা করেছিল, তাহলে সে ছাড়া তাকে আর কে মারবে। সে তার বাসায় লাস্ট গিয়েছিল, তাছাড়াও তার হাতে সিসিটিভিতে দেখা গিয়েছে অনেক বড় একটি বক্স ছিল। সে বক্স নিয়ে বেরিয়েছে, তার মানে সম্পাদের বাসায় যে সোনা গয়না ছিল সব কিছু সেই নিয়েছে। সম্পাদকে তো আমরা ধরতেই যাচ্ছিলাম, কিন্তু এর আগেই রেন তাকে মেরে দিয়েছে। তখন সে বলে যে রেন তাকে মেরে দিয়েছে, এর আরও কী প্রমাণ? তখন হুয়াং তাকে সব কিছু বুঝিয়ে বলে যে এই ভিত্তিতে আমরা তাকে ধরতে পারি। আর তখনই আমরা দেখতে পাই যে কান্তাইয়ের ফোনে রেনের কল আসে। তখন সে তাকে কিছু না বলে তুমি 24 ঘন্টার মধ্যে স্যালেন্ডার করো, না হলে তোমার জন্য প্রবলেম হতে পারে। এদিকে আমরা রেন এবং চীনকে দেখতে পাই, তারা এই ছোটো ছোটো গলি দিয়ে হাঁটছিল। তখন চীন তাকে বলে, মামা তোমার স্যালেন্ডার করে দেওয়া উচিত। তখন রেন তাকে জানায়, আমি যেহেতু কিছু করিনি তাহলে আমি কেন স্যালেন্ডার করব। তখন আমরা দেখতে পাই সামনে দিয়ে অনেক মোটা একটি লোক, পিছন দিয়ে দুইজন লোক। তারা কিভাবে এখান থেকে যাবে কিছুই বুঝতে পারে না। তখন তারা বুঝতে পারে যে এখান থেকে পালাতে হবে না, তাদেরকে মারতে হবে। তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে চশমাওয়ালা লোকটি তাদেরকে ঘায়েল করে ফেলে। তারপর দুইজনকে বেঁধে একটি জায়গায় নিয়ে আসে আর জিজ্ঞাসা করে সোনা কোথায়। তারপর তার গলা থেকে ওই চেনটি খুলে নিয়ে যায়। এখানে থাকা 3 গুন্ডা তাদেরকে জিজ্ঞাসা করে। তখন রেন বলে, আমি এখানে ফুড ডেলিভারি করার জন্য গিয়েছিলাম, আমি কোনো স্বর্ণ চুরি করতে বা সম্পাদকে মারতে যাইনি, আমি ওকে খুন করিনি। তাছাড়াও ঘটনাটি এমন ঘটে, আমাকে ফুড ডেলিভারির জন্য সম্পাদের বাসায় পাঠানো হয়। তারপর আমাকে কিছু বক্স এখান থেকে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়। আর বক্সগুলো একটি পার্কিং লটে রাখার কথা বলা হয়, সাদা ভ্যানের ওপর আমি রেখে দেই। তারপর কি হয়েছে আমি আর জানি না, টাকা নিয়ে চলে আসি। তখন ওই দুইজন লোক মোটা লোকটিকে বলে, আচ্ছা ওদের উপর নজর রাখো। আর এদিকে মোটা লোকটি নুডলস খেতে শুরু করে। দুইজনেই লক্ষ্য করে মোটা লোক তো নুডলস খেতে বিজি, তাহলে তাদের এখনই পালাতে হবে। তাই তারা একটি লোহার পাইপ নিয়ে তাদের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করে। এক পর্যায়ে চীন তার হাতের বাঁধন খুলে ফেলে। হাতের বাঁধন খোলার পর মোটা লোকটির ওপর সে অ্যাটাক করতেই যাবে, মোটা লোকটি উল্টো তার উপর অ্যাটাক করে দেয়। হাতে তার এত ভারী পাথর ছিল, তারপরও সে লোকটির সাথে পারে না। তারপরে আমরা রেনকে দেখতে পাই, যে কিনা ওই মোটা লোকটিকে ঘায়েল করে দেয়। দুইজন মিলে মোটা লোকটিকে ঘায়েল করে এখান থেকে পালিয়ে আসে। পালিয়ে আসার পর তারা দেখতে পায় সারা জায়গা জুড়ে টিভিতে তাদের নামেই নিউজ চলছে। বলা হচ্ছে তারা নাকি ক্রিমিনাল, তাদেরকে যে পাবে তাদেরকে টাকা দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে তারা চিন্তিত হয়ে কন্তাইকে কল করে, কিন্তু কন্তাই তো তার কল রিসিভ করে না। তারপর তারা জিয়াংয়ের বাসায় চলে যায়। জিয়াংকে গিয়ে ওই গোল্ড চেনটি দিয়ে দেয়, যেটা কিনা সে ওই মোটো লোকটির কাছ থেকে নিয়ে এসেছিল। তারপর সে তাকে বলে, আচ্ছা তোমরা উপরে যাও, দরজায় কেউ এসেছে, আমি দেখি কে এসেছে। তারপর তারা দেখতে পায় যে 3 জন মোটা লোক এসেছে। আর এই 3 মোটো লোক তাদেরকে বলে যে আমরা আসলে রেনেরই সাথী। তখন সে তাদেরকে উপরে পাঠিয়ে দেয়, বলে আচ্ছা তারা উপরে আছে, চলে যান। তারপর আমরা দেখতে পাই যে রেন আর চীন তো মূলত তারা একটি আলমারিতে লুকিয়েছিল। তখনই এখানে কন্তাই চলে আসে। কন্তাই বলে সে রেনের সাথে দেখা করতে এসেছে। তখন সে তাকেও উপরে পাঠিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই দরজায় আবারও নক হয়, হুয়াং আসে। আসলে হুয়াং জিয়াংয়ের বয়ফ্রেন্ড ছিল, সে তার বার্থডের জন্য সারপ্রাইজ দিতে এসেছিল। তাকে নিয়ে কেক কাটার জন্যই সে আসে।
উপর থেকে শব্দ আসলে সে উপরের দিকে যায়। উপরে গিয়ে সে দেখতে পায় যে একটি মোটো লোক দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখতে পাই জিয়াং তাকে বলে সে আমার মেন্টাল ভাই। তারপর সে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। যখন সে এখান থেকে চলে যায় আমরা দেখতে পাই এখানে সবাই বাইরে বেরিয়ে আসে। এখানে কন্তাই তাদেরকে ঘটনাটা জিজ্ঞাসা করলে ওই 3 গুন্ডা বলে আমরা রেনের সাথে, সে আমাদেরকে দ্বারা কাজ করায় আর সেই সম্পাদকে মারিয়েছে। রেন বলে সব মিথ্যা কথা স্যার, আপনি তো খুব ভালো করেই জানেন। তখন হুট করে হুয়ানের মনে পড়ে যায় ওই চেইনটি তো সে রেনের গলায় দেখেছিল, তাই সে আবারও রুমে চলে আসে। রুমে আসার পর সে আবারও উপরের দিকে যায়। উপরে সবাই মোটামুটি লুকানোর প্রিপারেশন নিয়ে নিয়েছিল। সবাই যখন প্রিপারেশন নিয়েছিল তখন কিছু লোককে সে দেখতে পায় আর জিজ্ঞাসা করলে সে বলে এটা আমার 2 নাম্বার বাই, এটা আমার 3 নাম্বার বাই। তখন সবাই তাকে বলে আচ্ছা ওই আলমারিটা খুলে দেখো। তখন তার গার্ডকে সে আলমারিটি খুলতে বলে। আলমারি থেকে কন্তাই এমনভাবে রিয়্যাক্ট করে ওঠে যে সে তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। সাথে মোটা লোকটিও ছিল। তখন বলা হয় অন্য আলমারিতে দেখার জন্য। ওই লোকটি অন্য আলমারিতে দেখে, তবে তাদেরকে জানায় যে এখানে কেউই নেই। তারপর তার কেক কাটা হয়। এখানে কন্তাই তাদের 2 জনকে থাইল্যান্ড ছেড়ে চলে যাওয়ার জন্য বলে আর কিছু কাগজপত্র দিয়ে বলে দেয় যে যতদিন না এই মামলাটি সলভ হচ্ছে ততদিন তোমরা এখান থেকে বাহিরে থাকো। তারপর তারা 2 জন মিলে একটি বোর্ডের কাছে চলে আসে। চিন রেনকে বলে আচ্ছা মামা, আপনি যেহেতু খুন করেননি তাহলে আপনি এখান থেকে পালাচ্ছেন কেন? তখন সে বলে পালাতে তো হবেই, না পালালে পুলিশ আমাদের ধরে ফেলবে, তাহলে এটাতে প্রবলেম হতে পারে। কিন্তু চীন বারবার বলছিল আপনি মামলাটা সমাধান করলেও তো পারেন, তাহলে তো পুলিশ আপনাকে ধরে না, অরিজিনাল খুনিকে ধরতে পারে। তখন সে বারবারই বলছিল যে না আমাদের এখান থেকে পালাতে হবে। যখন তারা পালানোর জন্য বোর্ডে উঠে আর আফ্রিকান লুক দেখতে পায় তখন তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে পালাবে। তাই তারা এখান থেকে পালিয়ে একটি সুপার শপে চলে যায়, যেখান থেকে তারা ডিটেকটিভের ড্রেস চুরি করে তারা এখান থেকে হাঁটতে শুরু করে। এখান থেকেই তাদের তদন্ত শুরু হয়ে যায়। তারা ওই বেনের খোঁজে একটি জায়গায় যায় যেখানে ওই বেনটি সবসময় থাকতো। মামা আর বাগনা মিলে তারা প্রফেশনালভাবে কাজ শুরু করে দেয়। তারা এমনভাবে কাজগুলো করছিল তারা বুঝতে পারে যে এই গাড়িগুলো মাছের আড়তের দিকে যায়। তখন তারা একটি ময়লার বাগার দেখিয়ে দেয়, বলে ওই দিকে গেলে আপনারা পেতে পারেন, কারণ এখানে কোনো ট্রাক এখন আসে না। আগে হয়তো আসতো কিন্তু কিছুদিনের জন্য তারা অন্য জায়গায়। তারপর সে যখন এই ময়লার বাগারে আসে তখন দেখতে পায় এখানে অনেকগুলো সাদা গাড়ি। এর মধ্যে তারা ওই গাড়িটি কিভাবে খুঁজে বের করবে? তাই তারা চলে যায় সম্পাতের দোকানে। সম্পাদ বুদ্ধের মূর্তি তৈরি করত। তার দোকানে গিয়ে সে কোনো প্রমাণই খুঁজে পায় না। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তার রুমে ঢুকে দেখবে তার রুমে কিছু আছে কিনা। রুমে ঢোকার পর তারা আজব কিছু লেখা দেখতে পায় আর কিছুই পায় না। তখন তারা বুঝতে পারে তাদের উপস্থিতিতে এখানে অন্য একজন আসছে, অন্য কেউ আসছে। বিষয়টা বোঝার পর তারা খাটের নিচে লুকিয়ে পড়ে। তখন তারা জানতে পারে ওই 3 গুন্ডা এসেছে যারা ফোনে কথা বলছিল। এখানে তো স্বর্ণ পাওয়া যায়নি, হয়তো স্বর্ণ সে অন্য কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। আর যেই লোকটিকে খোঁজার জন্য গিয়েছিলাম ওই লোকটির কাছেও তো আমরা স্বর্ণ পাইনি। লোকগুলো যাওয়ার পর তারা বেরিয়ে আসে। দেয়ালের উপর আমি বলেছিলাম না আঁকা বাঁকা কিছু কিছু দেখতে পায়, কিন্তু এই সব পাত্তা না দিয়ে তারা এখান থেকে বেরিয়ে পড়ে আর বুঝতে পারে না যে আসল খুন কে করেছে, এটার পিছনে রহস্য কী আছে। তারা মামা এবং বাগনা 2 জনই বুঝতে পারে সিসিটিভি ফুটেজ দেখতে হবে, আর সিসিটিভি ফুটেজ দেখতে হলে কন্তাইয়ের কাছে যেতেই হবে। তখন তারা প্ল্যান বানায় কন্তাইয়ের কাছে যাবে, কন্তাইকে গিয়ে সব কিছু গুছিয়ে বলবে। সেই অনুযায়ী তারা কাজ করে। কন্তাইয়ের কাছে যায়, তাকে গিয়ে সব কিছু খুলে বলে। কন্তাই তাদের কথা শুনে রাজি হয়ে যায়, কিন্তু তার শর্ত হচ্ছে যে এত ভিতরে সে যাবে কিভাবে। পুলিশ স্টেশনের অনেক ভিতরে থাকে সিসিটিভি ফুটেজ, তাই তাদেরকে একটি প্ল্যান করে যেতে হবে। প্ল্যানটি তারা এমনভাবে সাজায়, রেনকে দেখলে তো পুলিশ লোকেরা সবাই চিনতে পারবে। রেনকে যখন তারা ধরতে যাবে তখনই এখানে চীন আর কন্তাই ঢুকে পড়বে তাদের ফুটেজের জন্য। তখন আমরা দেখতে পাই সত্যিকারেরই রেন ঢুকে পড়ে, আর এখানে পুরো পুলিশ স্টেশন রেনকে ধরার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ঘটনা এমন যে রেন তার ফেস দেখালেও কেউ তাকে চিনতেই পারে না। প্রথম একজন পুলিশ অফিসারের সামনে সে গেলে ওই পুলিশ অফিসার চিনতে পারে না, অন্য একজনের কাছে গেলে সেও তাকে চিনতে পারে না। তারপর সে পুলিশ স্টেশনে এমনিতেই ঘুরতে শুরু করে। সে মনে করে হয়তো তাকে কেউই চিনবে না। তখনই আমরা দেখতে পাই যে তাকে একজন পুলিশ অফিসার দেখতে পায় যার সাথে সে বেয়াদবি করেছিল। ওই পুলিশ অফিসারটি তো তাকে দেখে একদমই সবাইকে ধরতে বলে। তখন সে যেহেতু বিভিন্ন জাল পেতে রেখেছিল তাই পুলিশদেরকে সে বাহিরে বের করে নিয়ে আসে। একের পর এক পুলিশ এখান থেকে পড়তে শুরু করে। সে তার মিশনে সাকসেসফুল হয়। এদিকে আমরা চীন এবং কন্তাইকে দেখতে পাই, তারা
সিসিটিভি ফুটেজ চেক করছিল। এখানে মোটামুটি ফুটেজ সে দেখে ফেলেছিল। চিন মোটামুটি বুঝতে পেরেছিল ঘটনা কী, কিন্তু কিছু জিনিস এমন ছিল যেগুলো সে বুঝতো না, কারণ এইগুলো ভাষা অন্য ভাষায় লেখা ছিল। তাই সে এক কাজ করে, একটি বৃদ্ধ লোকের কাছে চলে যায় ফ্রেঞ্চ ভাষা বোঝার জন্য, আর তাকে গিয়ে দেখিয়ে বলে যে এটা আমাদের ভাষায় একটু ট্রান্সলেট করে দিবেন। তখন লোকটি বলে যে আচ্ছা দিচ্ছি। বৃদ্ধ লোকটি তাদেরকে দুইটি জায়গার নাম বলে, একটি ছিল কফি শপ আর একটি ছিল একটা স্কুল। তারপর সে সিদ্ধান্ত নেয় যে এখান থেকে সরাসরি সে কফি শপে চলে যাবে। কফি শপে গেলেই হয়তো সে এই তথ্যগুলো পেতে পারে, যেই তথ্যগুলো সে খুঁজছে। তাই সে চিনকে বলে আচ্ছা চলো আমরা ওই কফি শপ থেকে ঘুরে আসি। এদিকে পুলিশ স্টেশনের তো নাজেহাল অবস্থা। চিফ এসে সবাইকে বকাঝকা করতে শুরু করে আর বলে যে 3 দিন সময় দিলাম তোমাদেরকে, 3 দিনের ভিতরে যদি তোমরা রেনকে ধরতে না পারো তাহলে তোমাদেরকে সবাইকেই আমি সাসপেন্ড করে দিব, এমন লোক আমার প্রয়োজন নেই। এদিকে আমরা তাদেরকে দেখতে পাই তারা চলে যায় ওই ক্যাফেতে। যেই ক্যাফেতে যাওয়ার পর তারা একটি কফি অর্ডার করে আর সামনে থেকে কিছু একটা দেখার চেষ্টা করছিল। আসলে সে কী করতো এই বিষয়টা ওয়েটারকে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় যে সে কিছু ফুটেজ নিত। তাই চিন বসে পড়ে ফুটেজ নেওয়ার জন্য। সে একটি বিল্ডিং দেখতে পায়। বিল্ডিংয়ের ওয়াচম্যানকে গিয়ে সে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য নিয়ে আসে। যেহেতু তারা পুলিশ ছিল তাই তাদেরকে তথ্য দিয়ে দেয়। আবারও সে কফি শপে চলে আসে আর কফি অর্ডার করে, কারণ এখানে বসতে হলে তাদেরকে কফি অর্ডার করতেই হবে। তারপর আমরা দেখতে পাই তারা এখানেও থাই ভাষায় কিছু লেখা দেখতে পায়। এখানের ওয়েটারকে জিজ্ঞাসা করলে সে বলে এটা একটি স্কুলের নাম। তারপর তারা বুঝতে পারে যে ওই স্কুলে যে স্টুডেন্ট পড়ে ওই স্টুডেন্টকেই খুঁজে বের করতে হবে। তারপর ওই স্টুডেন্টের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর মেয়েটি জিজ্ঞাসা করে আপনারা কারা। তখন তারা পুলিশ পরিচয় দিলে মেয়েটি তাকে ভিতরে ঢুকতে দেয়। তাদের ভিতরে ঢোকার পর মেয়ে তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে স্নো। স্নো জানায় যে তার বাবা ডিউটিতে আছে। ওই মেয়েটিকে একটি ছেলের পিকচার দেখালে মেয়েটি ছেলেটিকে চিনতে পারে আর বলে হ্যাঁ এই ছেলেটিকে আমি চিনি। তারপর যখন সম্পাদের একটি পিকচার দেখানো হয় মেয়েটি সম্পাদকে চেনে না। তারপর আমরা দেখতে পাই এদেরকে আবার কিছু গুন্ডারা ধরে নিয়ে যায়, কারণ তাদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করার লক্ষ্য ছিল ওই লোকদেরকে। এই লোকেদের মূলত স্বর্ণ ছিল। ইয়ান নামে এখানে একটি লোক থাকে যে কিনা তাদের বস। এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় স্বর্ণ কোথায়, কিন্তু তারা বলে আমরা স্বর্ণের বিষয়ে কিছুই জানি না। তখন চীন রেনের হয়ে কিছু কথা বলে। তারপর তারা 3 দিনের সময় নেয়, কিন্তু রেনের কাছে একদমই ভালো লাগে না, কারণ 3 দিনের ভিতর সে চাইলেও কোনো তদন্ত করতে পারবে না। কিন্তু চীন বলছিল সে পারবে আর সব কিছু ঠিকঠাকভাবে উদ্ধার করে আনতে পারবে। তারা বাহিরে বের হওয়ার পর তাদের 2 মামা বাগনার মধ্যে এমন তুমুল ঝগড়া শুরু হয় যেটা বলার বাহিরে ছিল। তারপর তারা আলাদাভাবে তদন্ত করতে শুরু করে। হুয়াংয়ের লোক টনিকে কেউ একজন ধরে নিয়ে যায়। আসলে বলছিল তাকে বস ডাকছে, কিন্তু কোন বস সে বুঝতে পারছিল না। এদিকে আমরা চীনকে দেখতে পাই যে কিনা স্নোয়ের সাথে তার দেখা হয়। এদিকে হুয়াংও রেনকে দেখতে পায়। রেনকে দেখে সে রেনাকে ফলো করতে শুরু করে। টনি বুঝতে পারে তার এখানে গেম ওভার, তাই এই গুন্ডাগুলোকে মেরে সে এখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা চীন এবং স্নোকে দেখতে পাই তারা বাসায় ছিল। স্নো তাকে জানায় যে যে লোকটির সাথে সে থাকে সে তার আসল বাবা নয়, লোকটি তাকে অ্যাডপ্ট করে নিয়ে এসেছে, তার বাবা মা কেউ নেই, তাই এই লোকটির সাথেই তাকে থাকতে হয়। লোকটি অনেক ভালো, তাকে অনেক ভালোবাসে। তখন সে তাকে আরও জানায় যে তার বন্ধুর বাবা তাকে ফলো করছিল। তখনই এখানে তার বাবা চলে আসে আর বাবা এই ছেলেটিকে দেখে জিজ্ঞাসা করে ছেলেটিকে। চীন তখন জানায় সে তার বন্ধু হয়। স্নোয়ের বন্ধু শোনার পর সে তো অবাক হয়ে যায়। এদিকে আমরা চীনকে দেখতে পাই যে কিনা মনে করতে থাকে যে এই লোকটিকে সে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে তার কেন জানি না মনে হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই মনে পড়ে যায় ওই ক্রিমিনাল ব্যানের সামনে তাকে দেখেছিল। এদিকে আমরা রেনকে দেখতে পাই যে কিনা পালাতে শুরু করে। পালাতে পালাতে সে একটি জায়গায় চলে আসে যেখান থেকে সে আর পালাতে পারবে না। আর এখানে হুয়াংও তাকে ফলো করছিল। হুয়াং তাকে ধরতেই যাবে, সে একদমই পড়ে যায়। পড়ে গিয়ে সে বেহুশ হয়ে যায়। আর আমরা এখানে দেখতে পাই সে বিল্ডিং থেকে পুরো নিচে পড়েনি, একটি জায়গায় পড়েছে। এদিকে চীনও সই সালামতভাবে লিফট থেকে বেরিয়ে আসে। তারপর তারা 2 জন মিলে সম্পাতের দোকানে চলে যায়। মামা বাগনা আবারও এক হয়ে যায়। তারা চিন্তা করে তারা একই সাথে কাজ করবে। মামা আর বাগনা মিলে আলোচনা করে আচ্ছা 7 দিনের ভিতর সিসিটিভি ফুটেজ ডিলিট হয়ে যায়, তাহলে হয়তো ক্রিমিনাল 7 দিন আগ থেকেই এই রুমে আটকে ছিল, সে সম্পাদকে মারার সুযোগ খুঁজছিল। রেন যখন আসে তখন তাকে হয়তো সে ধোঁকা দিয়েছে। আচ্ছা বিষয়টা আবারও কিছুটা রিক্রিয়েট করে দেখা যাক কী হয়। তারপর আমরা দেখতে পাই যে তারা আবারও সেম ঘটনা ঘটায়। যেমনটা ওই দিন রেন এসেছিল ঠিক রেন তেমনই আসে আর বক্স ওঠায়। আর সম্পাদ যেই জায়গাটিতে বসেছিল ওই জায়গাটিতে
চিন বসে থেকে সে কিছু একটা করছিল। তখন রেন তাকে জানায় সে তাকে ভালোভাবে দেখতে পায়নি, কারণ রুমের ভিতর অন্ধকার ছিল, সে তার ছায়া দেখতে পেরেছিল। তখন চিন বলে, আপনি যেহেতু বলছেন আপনি ছায়া দেখতে পেরেছিলেন আর জায়গায় মোমবাতি জ্বালানো ছিল, পুরো আলো ছিল না, তাহলে আমি বলবো আপনি খুনিকে দেখেছেন আর কাউকে না। তখন তারা খুনির বিষয়টা নিয়েই আলোচনা করছিল, খুনি কীভাবে থাকতে পারে, কী করতে পারে। তখনই পিছন থেকে মাস্ক পরা একটি লোক চলে আসে তাদেরকে মারার জন্য। এখানে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়, তবে তারা লোকটিকে ধরতে পারে না। এখানে আগুন লেগে যায়। আগুন লাগার কারণে রেন তো বাইরে বের হয়, কিন্তু চিন বাইরে বের হতে পারে না। সে প্রমাণগুলো আনতে চায়, কিন্তু তার মামা তো তাকে মরতে দিতে পারে না, তাই না? তাই তার মামা তাকে বাঁচিয়ে ফেলে। তারপর তাদের কাছে একটি কল আসে। টনি জিয়াংকে ধরে রেখেছিল। সে মনে করেছিল জিয়াংয়ের কাছে হয়তো স্বর্ণ আছে, যার কারণে সে তাকে আটকে রাখে। যখন চিন আর রেন বলে যে তাদের কাছে তো কোনো স্বর্ণ নেই, তখন সে বলে যে আমাদেরকে ওই লোক মেরে ফেলবে, আমি কিভাবে বাঁচবো, স্বর্ণ যদি না পাই তাহলে আমি কি করব। এদিকে তাদেরকে আটকাতে গিয়ে রেন আর চিন মারামারি করতে শুরু করে। এক পর্যায়ে তারা টনিকেও মারে, মনে করে টনি বেহুশ হয়েছে, তাই তারা জিয়াংকে বাঁচানোর চেষ্টা করে। তখনই টনি উঠে পড়ে আর তাদেরকে বলে এত সহজে তাদেরকে ছাড়বে না। এদিকে জিয়াংয়ের অবস্থাও খুবই খারাপ ছিল, বেঁধে রাখার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার উপর গুলি লাগার কারণে তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। হসপিটাল কেস যেহেতু হয়েছে, তাহলে তো পুলিশ অলরেডি চলে আসবে। পুলিশ আসার জন্য তারা অপেক্ষায় ছিল আর চিন্তিত ছিল। মামা বাগনা ইমোশনাল হয়ে যায়, তাদের কষ্টের কথা বলতে শুরু করে। মামা বলে, বিয়ের দিন আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করেছিল, তারপর থেকে আমি এখানে চলে আসি আর সবাইকে বলি ডিটেকটিভ। চিন বলে, আমাকে পুলিশ থেকে বের করে দেওয়া হয় কারণ আমি বলেছিলাম আমি একটি পারফেক্ট মার্ডার করতে চাই। তখন সে বলে, পারফেক্ট মার্ডার কি? এখানে তারা মামা বাগনা এই বিষয় নিয়েই কথা বলছিল। ডক্টর এসে বলে তারা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে, পুলিশ চলে এসেছে। পুলিশ আসার কথা শুনে তারা প্ল্যান করে ওই 3 গুন্ডাকে ডাকবে। 3 গুন্ডাকে ডাকলে পুলিশ তো তাদের দিকেই ধ্যান দেবে। আসলেই সেই কাজটি হয়। পুলিশ তাদেরকে দেখে তাদেরকে ধরার চেষ্টা করে, আর 3 গুন্ডাও এখানে তুমুল ঝগড়া শুরু করে দেয় পুলিশের সাথে। গোলাগুলি, মারপিট সব কিছু মিলিয়ে হসপিটালের অবস্থা খুবই বাজে হয়ে যায়। তারপর ওই 3 গুন্ডাকে ধরে ফেলে। এদিকে চিন আর রেন এখান থেকে পালিয়ে যায়। আবারও হুয়াংয়ের নাকে ব্যথা পায়। এদিকে চিফ এসে তাদেরকে 1 দিনের সময় দেয় রেনকে ধরার জন্য। বলে 1 দিনের মধ্যে যদি রেনকে তারা না ধরতে পারে তাহলে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। এখানে চিন রেনকে বলে, আমার মনে হচ্ছে স্নোয়ের বাবা খুন করেছে, তাই স্নোয়ের বাসায় যেতে হবে। তারা দুজন স্নোয়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা দুজন বলে, স্নোয়ের বাসায় গেলে আমরা সব প্রমাণ পেয়ে যাব। দুইজন স্নোয়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রেন কোনো কিছুই বুঝতে পারে না। বাসায় যাওয়ার পর তারা দেখতে পায় দরজা খোলা, স্নো কোথায় নেই। তারপর দেখতে পায় স্নো আসলে বিষ খেয়ে ফেলেছে, আর তার সাথেই জ্বলছে একটি ডায়েরি থেকে তারা আগুন নিবায় আর স্নোকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে সে ডায়েরি পড়তে শুরু করে আর বুঝতে পারে খুনটির কারণ কী। খুনটির কারণ হচ্ছে স্নো আর ড্যান দুইজন বন্ধু ছিল। এখানে হসপিটালে আবারও ওই ঝামেলা শুরু হয়, পুলিশের ঝামেলা। পুলিশ তাদেরকে ধরতেই যাবে, কিন্তু তারা পুলিশের হাত থেকে ফাঁকি দিয়ে পালাবে। এখানে আমরা কনতাইকে দেখতে পাই, যে কিনা হুয়াংয়ের সাথে মিলেছিল, কারণ তাদেরকে যে কোনো বিনিময়ে রেনকে ধরতে হবে, না হয় প্রবলেম ক্রিয়েট হবে। রেনরা তো আর নিজেদের সেভ করার জন্য যে কোনো বিনিময়ে পালাতে শুরু করে। তখন তারা ইয়ানকে কল করে। ইয়ান তখন অনেকগুলো অটো পাঠিয়ে দেয় ওই রাস্তা দিয়ে, যাতে তাদেরকে পুলিশ ধরতে না পারে। এইভাবে তারা আবারও এখান থেকে বেঁচে ফেরে আর সম্পাতের এখানে চলে যায়। সম্পাতকে যেই নাইফ দিয়ে মারা হচ্ছিল, তারা ওই নাইফটি দেখতে শুরু করে। তখন তারা একটি বুদ্ধর মূর্তি দেখতে পায়, যেই মূর্তিটি থেকে স্বর্ণের মতো কিছু একটি ভেসে উঠছিল। তখন তারা বুঝতে পারে স্বর্ণ এখান থেকে কোথাও যায়নি। তারপর তারা বাইরে চলে আসে, যেখানে পুলিশ সবাই ছিল, আর বলে যে স্বর্ণ তো আজ পর্যন্ত গায়েবই হয়নি, বুদ্ধার মূর্তির ভিতরে লুকানো ছিল স্বর্ণ। তখন তারা বলে যে এই মামলাটিও আমরা সমাধান করতে পারবো। এখানে আমরা স্নো আর তার বাবাকে দেখতে পাই, যেখানে পুলিশ সহ সবাই চলে আসে। আর এখানে স্নো স্বীকার করে তার বাবাই খুন করেছে সম্পাতকে। আসলে সম্পাতের ছেলে আর স্নো তারা দুইজন বন্ধু ছিল। স্নো মনে করতো ডে মারা গিয়েছে বা ডের কিছু হয়েছে তার বাবা সম্পাতের জন্য, তাই সে সম্পাতকে ফলো করতো। একদিন সম্পাত তাকে নিয়ে রেপ করে, তারপর সে বিষয়গুলো কাউকে না বলে তার ডায়েরিতে লিখতে শুরু করে, আর তার বাবা এটা দেখার পরই খুন করে। স্নো বলে সে যেমনটা লিখেছিল তার বাবা 1 সপ্তাহ আগ থেকেই ওই বক্সে লুকিয়েছিল, যেই বক্সটি বের করার কথা বলা হয়েছিল রেনকে। তারপর সে 1 সপ্তাহের ভিতরে সব কাজ কমপ্লিট করে ফেলে। মোমবাতি জ্বালায় যাতে কেউ বুঝতে না পারে সম্পাত কোথায় আছে।
তা যাতে মনে হয় সম্পাদ এখানেই কাজ করছে। এইভাবে সে প্ল্যানটি সাজায়। বক্সটি যখন সে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়, ওই ব্যানের কাছে রাখার সাথে সাথেই সে এখান থেকে পালিয়ে যায়। এইভাবেই সে সব কাজ কমপ্লিট করে। এখন সে বলে, আমি এই বিষয়টা নিয়ে কখনোই দুঃখ ফিল করি না, আমি যা করেছি ভালোর জন্য করেছি। এই কথা বলে সে জাম্প দেয়। আর যেহেতু কন্তাই এদিকে আসছিল, তার গাড়ির সাথে লেগে লোকটি মারা যায়। আর এখানেই আমরা এই মিস্ট্রি শেষ করতে দেখতে পাই। আর যেহেতু কন্তাই এই পুরো মামলাটিকে শেষ করেছিল, তাই তাকে চিফ বানিয়ে দেওয়া হয়। সে তো মহাখুশি ছিল। এদিকে চিন তার বাসায় যাওয়ার জন্য রওনা হয়। সে বলে এখন সে শান্তিতে বাসায় যেতে পারবে। বাসায় যাওয়ার রাস্তায় সে একটি জায়গা দেখতে পায়, যেটা থাই ভাষায় লেখা ছিল। তাই সে এর ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে এই জায়গাটি কিসের। তখন সে জানতে পারে এটা তো গে ক্লাব, যেখানে গেরা আসতো। তখন সে বুঝতে পারে যে সম্পাদ যেহেতু গে ছিল, তাহলে সে কিভাবে কি করতে পারে। তারপর আমরা দেখতে পাই আসলে সব প্ল্যান ছিল স্নোয়ের। সেই মূলত খুনি ছিল। সে ডেনকেও খুন করেছে। ডেনকে খুন করার পর ডেন যে খুন হয়েছে এটা সম্পাদ জানতে পারে, যার কারণে তাকে ফলো করছিল। তার পিকচার উঠিয়ে তাকে সব কিছু সংগ্রহ করছিল। তার বিরুদ্ধে প্রমাণ হয়ে যাবে এটা জানার কারণে সে এক কাজ করে। সে চাচ্ছিল তার বাবাকে এবং সম্পাদকে দুইজনকেই খুন করবে, কারণ তার বাবা তার দিকে খারাপ নজরে তাকাতো। তাই সে ডায়েরি পুরা ঘটনা লেখে। আর যেইভাবে সে ডায়েরিতে ঘটনাটি লিখে, তার বাবা ঠিক ওইভাবেই খুনটি করে। কিন্তু সে এই পাতাগুলো চিড়ে ফেলে দেয়, যার কারণে কোনো কিছুরই প্রমাণ থাকে না। তার বাবা যেহেতু তাকে মেরে ফেলেছিল, যার কারণে তার জেল হয়ে যায়। সে দুইজনের কাছ থেকেই মুক্তি পায়। কিন্তু এবার যেহেতু তার বাবা জেল থেকে ছাড়া পেয়েছিল, এখন তো তাকে কিছু একটা করতে হবে। তাই সে এক ডিলে দুই পাখি শিকার করে নিল। কিন্তু বিষয়টি সে একদমই স্বীকার করে না। কিন্তু চিন এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারে। রেন চিনকে এখান থেকে যেতে নিষেধ করে, কিন্তু চিন এখান থেকে চলে যেতে চায়। সিন শিফট হয় 3 মাস পর, যেখানে আমরা রেন এবং চিনকে দেখতে পাই। তারা ডিটেকটিভের ড্রেসে ছিল। তারা একটি কোম্পানিতে যায় তাদের মামলার সমাধান করার জন্য। তখন তারা এখানে একটি লোককে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তাদের এই অবাক হওয়ার মাধ্যমে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। আসলে ড্রামাটি শেষ হয়নি, ড্রামার আরেকটা পার্ট আছে, ওইটা আমি আপনাদের জন্য অবশ্যই এক্সপ্লেন করব। এই পার্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।